রোদের আলো চোখে পড়াতে ইভার ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখল 8টা বেজে গেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নেমে দেখল মা আরিশা ডাইনিং টেবিলে বসে আছে। সরি মা, আমার উঠতে দেরি হয়ে গেল। ইভা, আরে ভাবিপু, তাড়াতাড়ি আসো, বসো। আরিশা আরিশা মিট মিট করে হাসছে। কি ব্যাপার মা, কি হয়েছে? বাবা আর আপনার ছেলে কোথায়? ইভা, ওরা আজ রান্না করবে, আমাদের খাবার সার্ভ করবে, তাই তো বসে আছি মা। কি হো অবাক হয়ে। ভাবিপু, আজ তো শুক্রবার, তাই ভাইয়া আর আব্বু রান্না করছে, তাও আবার বিরিয়ানি। বাহ, দারুণ তো মা, আমার কিন্তু বেশ লাগছে। ইভা, তোর বাবা কিন্তু বিরিয়ানিটা সেই বানায়, আমাকেও শিখিয়েছিল জানিস তো, কিন্তু আমারটা তোর বাবার মতো হয় না। তবে আয়ানটা ঠিক ওর বাবার মতো পারে। মা, যাক তাহলে তো ভালোই হলো, বিরিয়ানি যে আমার কত প্রিয়। আই এম ওয়েটিং মাম্মি। ইভা, শুধু তুমি না, আমরাও। আরিশা, আহহ কি সুন্দর স্মেল, আমার তো জিভে জল এসে গেল। ইভা, মাম্মি একটু জোরে বলে উঠল, কই হলো বাবা ছেলের? আজ কি আমাদের না খেয়েই বসে থাকতে হবে নাকি? তখনই আয়ান আর ওর বাবা বিরিয়ানি নিয়ে এলো। ইভা তো বিরিয়ানি দেখেই সমস্ত রাগ অভিমান ভুলে গেল। আয়ান প্লেটে বিরিয়ানি দিতেই হামলে পড়ল। আস্তে, তুমি তো এমন করছো, জীবনে বিরিয়ানি চোখে দেখোইনি। আয়ান, কি বললা তুমি? মা, তোমার ছেলেকে বলে দাও আমি ওর হাতে বানানো খাবার খাচ্ছি না। রেগে গিয়ে বলল। কথাটা ইভার গায়ে লাগল খুব, তাই ও প্লেটটা দূরে সরিয়ে দিল। এই তুই আমার লক্ষ্মী মেয়েটার সাথে এমন করিস কেন সব সময়? সরি বল কানে ধরে। মা, ওকে সরি, আমি তো এমনি বলছি। আয়ান। ইভা মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকাল। হইছে রে বাপ, এবার রাগটা সাইড করে রাখো, ক্ষুধা লেগেছে অনেক। আয়ান। ইভা কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, আমি তোমার কি হই বললা? তুমিই আমার খুশি, তুমিই আমার রাক্ষসী। আয়ান। বাহ, কি সুন্দর, তুমিই খুশি, তুমিই আমার রাক্ষসী। ওয়াও, দারুণ দা ভাই, জবাব নাই তোমার। আরিশা, আমি রাক্ষসী? ইভা, তুমি আমার অবলা অসহায় বউ। হইছে এবার, এজন্যই বলে মেয়েদের চিতায় উঠার সময় ও প্রশংসা করা লাগে। এদের নিয়ে এই এক জ্বালা। আয়ান, ওর কথা তো ছাড়তো মা, সারাদিন ক্রিমিনাল নিয়ে থাকতে থাকতে ও এখন সবাইকে ক্রিমিনাল মনে করে, খালি কথায় প্যাঁচায়, কোনো কথা সোজা বলতে পারে না। বাবা, হ্যাঁ তুই খাওয়া শুরু কর। মা। ইভা আর কিছু না বলে খেতে শুরু করল। তবে যাই হোক, বিরিয়ানিটা কিন্তু সেই হয়েছে। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ফোনটা অন করতেই মেঘের এক গাদা মেসেজ। ইভা মেসেজগুলো দেখল না, জানে ওপেন করলেই বলবে আসেনি কেন। ও ফোনটা রেখে শাওয়ার নিতে গেল। শাওয়ার থেকে বের হয়ে এসে দেখল আয়ান ল্যাপটপ নিয়ে বসে আছে। ফরমাল ড্রেস আপ, কোথাও দাওয়াতে যাবে মনে হয়। ইভা চুল মুছতে মুছতে আয়ানের দিকে তাকিয়ে বলল, কোথাও যাবে? আয়ান কিছু না বলে ইভার দিকে তাকাল। কথার জবাব না দিয়ে আলমারি খুলে অফ হোয়াইট কালার একটা সিল্ক শাড়ি বের করে ইভার হাতে দিয়ে বলল, পরে আসো। এই শাড়িটা বিয়ের পর খুব শখ করে এনেছিল। শাড়িটাও ইভার খুব ভালো লাগে, কিন্তু পরা হয়নি। ও কিছু না বলে শাড়িটা পরে আয়ানের সামনে এসে দাঁড়াল। আয়ান এক পলক ওর দিকে তাকিয়ে উঠে দাঁড়াল সোফা থেকে। ইভার চুল থেকে তখনও পানি পড়ছে। ইভাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাল।
তারপর সাদা স্টোনের একটা সিম্পল নেকলেস এনে পরিয়ে দিল। আয়নায় ইভার চোখের দিকে তাকিয়ে বলল, চুলগুলো খোপা করে নাও। আমি আসছি। সামনে কিছু চুল ছেড়ে দিও। বলেই বের হয়ে গেল। ইভা ওর কথা মতোই চুল বাঁধল। সামনের কিছু ছোট চুল ছেড়ে দিল। ইয়ারিং পরতে পরতে ভাবতে লাগলো হঠাৎ কি হল। বিয়ের 1 বছর পার হয়ে গেলেও এখনো চিনতে পারল না ছেলেটাকে। যত দেখে নতুন নতুন লাগে। চুড়ি পরে ওখানেই বসে রইল আয়ানের আসার অপেক্ষায়। আয়ান একটা অর্কিড ফুল নিয়ে এলো। এই ফুলটা ইভা খুব শখ করে ছাদে লাগিয়েছে। ওখান থেকেই একটা ফুল এনেছে। ফুলটা খোপায় লাগিয়ে দিল। ইভা লাল লিপস্টিক দিতে গেলেই আয়ান বলল, এটা না, খয়েরি কালারটা দাও, ওটাতেই বেশি স্নিগ্ধ লাগবে তোমাকে। ইভা কিছু না বলে মুচকি হাসল। ইভা রেডি হয়েও চুপ করে বসে রইল। কি হলো, কি ভাবছ? আয়ান। কিছু না, ইভা। কাল আমার উপর রাগ ছিলে, এটাই ভাবছিলে তো? আয়ান। হুম। যাক, বুঝছো তাহলে রাগ করেছিলাম কাল। ইভা। হুম, না বুঝার কি আছে? এটাও জানি তোমার রাগটা অনেক আগেই পানি হয়ে গিয়েছে। আয়ান। আমি বুঝি না আমি তোমার উপর রাগটা ধরে কেন রাখতে পারি না। ইভা। আয়ান মুচকি হেসে ইভার কাছে গিয়ে ওর কাঁধে দুহাতের ভর দিয়ে নাকে নাক লাগিয়ে গানের সুরে বলল, আমি ছুঁয়ে দিল পড়ে, অকালেই যাবে ঝরে, সহজেই যে বরফ গলে না, তুমি কি এমনই থাকবা? ইভা। আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। আয়ান। হাহা হাহা। ইভা। তুমি পারো। ইভা। এই হাসিটা কই থাকে সব সময়? আয়ান। আয়ানের কথাটা শুনে ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল ইভা। চল, নিশানরা অপেক্ষা করছে। আয়ান। এতক্ষণে বুঝতে পারল ইভা ওরা নিশান ভাইয়া আর মেঘের বিয়েতে যাচ্ছে। মেঘ স্টেজে বসে আছে। নিশান ও ওর পাশে। এই মাত্র কাজী ওদের বিয়ে পড়াল। আজ থেকে ওদের নতুন জীবন শুরু হল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বিদায়ের পালা। পুরো অনুষ্ঠানে ইভা আর আয়ানের তেমন কথা হয়নি। দুজনই ব্যস্ত ছিল। মেঘকে বিদায় জাইয়ে গাড়িতে উঠিয়ে দেওয়া হল। ইভা আর আয়ান ও নিশানদের বাড়িতে গেল। সাথে ওদের সব ফ্রেন্ডসরাও গেল। সাইফরা আগেই ঘর সাজিয়ে রেখেছে। ওদেরকে সবকিছু ঠিকঠাক করে দিয়ে আসতে আসতে অনেক লেট হয়ে গেল। বউ ভাতের পর নিশানকে মেঘদের বাসায় নিয়ে যাওয়া হল। এরপর দিন নিশান আর মেঘের সব ফ্রেন্ডসরা রাতে এলো। আজ রাতে সবাই একসাথে থাকবে। আয়ানের বিয়ের পর ওরা সবাই একসাথে হয়নি। তাই আজ সবাই একসাথে আজ গল্প করবে। সন্ধ্যার দিকে সবাই ছাদে গেল। ছাদের মাঝখানে সবাই গোল হয়ে বসল। সবাই সবার সংসার, কলেজ এসব নিয়ে গল্প করতে লাগল। হঠাৎ নাবিলা বলল, ইভু আর আয়ান ভাইয়া না আসাতে মেঘের হলুদটা একদম ভালো হয়নি। কেন? তোরা সবগুল গিয়েছিলি কি করতে? ইভা। আরে ইয়ার, তোকে ছাড়া কি জমে নাকি? আতিফা। সেটাই তো, তোর বিয়েতে সবাই একসাথে ডান্স করেছি, কিন্তু আমার বিয়েতে আমরা সবাই একসাথে ডান্স করতেই পারলাম না। শুধু নাবিলা আর আতিফা একসাথে নেচেছে। মেঘ। তুই আর ভাইয়া নাচতে পারতি। ইভা। আমি এত ডান্স করতে পারি না তোমার জামাইয়ের মতো। নিশান। কেন? তুই তো অনেক ভালো ডান্স করিস। আমার বিয়েতেও তো করলি। আয়ান। এভাবে কথা চলতেই লাগল। সাইফরা সবাই জানত ইভা আর আয়ানের মাঝে কিছুটা গ্যাপ হয়ে গিয়েছে। তাই ওদের দুজনকে বলা হলো একসাথে ডান্স করার জন্য। ইভা প্রথমে রাজি হল না। তাই আতিফা বলল, প্লিজ ইভু, কতদিন তোর নাচ দেখি না, প্লিজ।
সবাই বারবার বলাতে ইভা উঠে দাঁড়াল। আজ ইভা অরেঞ্জ আর অ্যাশ কালার একটা শাড়ি পরেছে। শাড়িটা ঠিক করে উঠে দাঁড়াল। গান। ইভা। যে ডান্স করবে তাকেই গান গাইতে হবে। আরাফ। ইভা ছোট থেকেই নাচ শিখত, তাই ও খুব ভালো নাচতে পারত, আর গানটাও মোটামুটি ভালোই পারে। আয়ান বসে বসে মুচকি হাসছে ওর দিকে তাকিয়ে। একবার আয়ানের দিকে তাকাতেই আয়ান চোখের ইশারায় বলল, শুরু করো। ইভা গান গাওয়া শুরু করল, সাথে ওর মন মাতানো ডান্স তো আছেই। ইভা আয়ানের দিকে তাকিয়েই গাইছে, এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমিই আমার, সেই তুমি আমার, তোমারই খুঁজে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফোটালে আমার বুকে সুখের ভাষা। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমিই আমার, সেই তুমি আমার, তোমারই খুঁজে পেয়েছি। আয়ান উঠে দাঁড়াল। ইভার সামনে গিয়ে গেয়ে উঠল, তুমি নয়নে নয়নে শুধু, প্রাণের প্রিয় তুমি, রাঙা বধূ। তুমি নয়নে নয়নে শুধু, আমি যে তোমার ওগো রাঙা বধূ। করেছ আমায় ওগো, এ কোনো জাদু। দুজনই একসাথে গেয়ে উঠল, এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমিই আমার, সে তুমি আমার, তোমাকেই খুঁজে পেয়েছি। সবাই হাতে তালি দিয়ে উঠল। আয়ান আর ইভা বসতেই মেঘের মা নিচ থেকে ডাক দিল সবাইকে। তাই সবাই নিচে চলে গেল। খাওয়া দাওয়া করে বাকিরা সবাই মেঘের বাসায়ই ছিল, কিন্তু আয়ান আর ইভা চলে আসল। সকালে আয়ানের অফিস আছে, তাই এভাবেই কাটছিল ওদের দিনগুলো। কখনো রাগ অভিমান, কখনো ভালোবাসায় ঘিরে ছিল ওদের সংসার। একদিন আরাফ ফোন দিয়ে বলল, দোস্ত অনেক দিন কোথাও যাওয়া হয় না, চল সবাই মিলে কোথাও যাই। ওকে জানাবো। আয়ান। আয়ান ও মনে মনে এটাই ভাবছে। ইদানিং ইভার শরীরটা ভালো না, অসুখ লেগেই আছে, খেতেও চায় না, কেমন যেন হয়ে গেছে। আয়ানের জন্য না খেয়ে রাত জেগে বসে থাকতে থাকতে প্রায় রাতেই আর খাওয়া হয় না ওর। কেমন যেন শুকিয়ে গেছে মেয়েটা, আগের মতো চঞ্চলতা নেই এখন আর। রাতে বাসায় এসে ইভার সাথে এই ব্যাপারে কথা বলল আয়ান। ঘুরতে যাওয়ার কথা শুনতাই ইভার মুখে হাসি ফুটল। ওদের বিয়ের পর ওরা কোথাও ঘুরতে যায়নি। মেঘ আর নিশান গিয়েছিল, ওদের ও বলেছিল ওদের সাথে যেতে, কিন্তু ওই সময় আয়ানের ইন্টারন্যাশনাল ক্রাইম কনফারেন্স ছিল, তাই ওরা যেতে পারেনি। পরে যাব করে যাওয়া হয়নি আর। চল গ্রামের বাড়িতে যাই। সেই যে কবে গিয়েছি আর তো যাওয়া হয়নি। ইভা। যাওয়া যায়, কিন্তু তোমার ফ্রেন্ডরা রাজি হবে? আয়ান। ওদের তো খুব পছন্দ। মেঘ তো চেয়েছিল তোমাদের ফ্যামিলির কোনো ছেলেকে বিয়ে করতে, যেন ওই বাড়িতে থাকতে পারে। ইভা। সত্যি নাকি? আয়ান। বাবা মাকেও নিয়ে যাব। ইভা। ওকে কথা বলবো আমি। আয়ান। ইভা সকালের নাস্তা বানাচ্ছিল। হঠাৎ ওর মনে হচ্ছে ওর নিঃশ্বাসটা কেমন যেন বন্ধ হয়ে আসছে। সব কিছু ঘুরছে। ও এক পা পিছিয়ে গেল। বাসায় আরিশা ছাড়া আর কেউ ছিল না। মা আর আয়ান ছাদে, বাবা বাহিরে। ইভা সবার জন্য চা বানাচ্ছিল। চাটা ফ্লাক্সে ঢালতে যাবে তখনই ওর দুনিয়াটা উল্টে গেল। ও ওখানেই পড়ে গেল। হাতে গরম চায়ের পাতিলটা ছিল, যেটা ও ফ্লোরে পড়ে যাওয়ার সময় গরম চা কিছু ফ্লোরে পড়ল আর কিছু হাতের উপর গিয়ে পড়ল। সেন্সলেস হওয়ার আগে শুধু একবার আরিশাকে ডাকল।
আরিশা তখন হেডফোনে গান শুনছিল, তাই ওর চিৎকার আরিশার কান পর্যন্ত পৌঁছাল না। আয়ান আর ওর মা ছাদে বসে গল্প করছিল। আরিশা শুয়ে শুয়ে গান শুনছিল। ইভা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। ইভাটা সেই কখন গেল চা বানিয়ে নিয়ে আসবে বলে, এখনো তো এলো না। মা, আমিও ভাবছিলাম। দাঁড়াও, আমি নিচে যাচ্ছি। আয়ান, নিচে যাওয়ার কি দরকার? আরিশা অথবা ইভাকে ফোন দে। মা। আয়ান ইভাকে ফোন দিল। কয়েকবার ফোনটা বেজে কেটে গেল। কেউই ধরল না। আরিশাকে ফোন দিতে যাবে, তখনই আরিশার ফোন এলো। আয়ান ফোন ধরে কিছু বলার সুযোগই পেল না। আরিশা তাড়াতাড়ি বলে উঠল, দা ভাই, জলদি নিচে আয়। ভাবি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। বলেই ফোন রেখে দিল। আয়ান দৌড়ে নিচে নামতে লাগল। ওর মাও কিছু না বুঝে ওর পিছু পিছু নামতে লাগল। আয়ান মুখে কিছু না বললেও ওর মুখ দেখেই উনি বুঝতে পারল কিছু একটা হয়েছে। আয়ান ঘরে ঢুকেই আরিশাকে ডাকতে ডাকতে লাগল। আরিশাকে ডাকতে ডাকতেই নিজের রুমে গেল, কিন্তু ইভাকে পেল না। রুম থেকে বের হয়ে অন্য রুমে যাওয়ার সময় দেখতে পেল আরিশা রান্নাঘরে। মাও আয়ানের সাথে রান্নাঘরে গেল। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখল ইভা সেন্সলেস হয়ে পড়ে আছে। চায়ের পাতিলটা পাশে পড়ে আছে। হাতে যেখানে গরম চা পড়েছিল সেখানে আরিশা ওষুধ লাগিয়ে দিচ্ছে। আয়ান মা আর আরিশাকে রেখেই দৌড়ে রুমে চলে গেল। আয়ানের মা ততক্ষণে ইভার মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু ইভা চোখ খুলছিল না। আয়ান রুম থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হয়ে গেল। ইভাকে কোলে নিয়ে ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। আয়ানের মা আর আরিশাও গেল ওদের সাথে। হাসপাতালে নেওয়ার অনেকক্ষণ পর ইভা আস্তে আস্তে চোখ খুলল। ততক্ষণে ইভার বাবা মা, আয়ানের বাবা, ইভা আর আয়ানের ফ্রেন্ডসরা সবাই হাসপাতালে চলে এসেছে। ইভা চোখ খুলেই দেখল আয়ান ওর পাশে বসে আছে। কয়েক ঘণ্টাই ওর চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। হঠাৎ ওর কি হলো বুঝতে পারছে না কেউই। ডক্টর বলেছে ওর প্রেশার লো হয়ে গিয়েছে। বাকি রিপোর্ট সন্ধ্যার দিকে দিবে। ইভার জ্ঞান ফেরার পর থেকেই বাসায় চলে যেতে চাইছে, কিন্তু ডক্টর বলছে 1-2 দিন হসপিটালে থাকতে, কারণ ও অনেক বেশি দুর্বল। কিন্তু ইভা কোনো মতেই মানছে না। ওর সেই এক কথা, ও আজই চলে যাবে। সবাই এসে এক এক করে ইভার সাথে কথা বলে গেল। হাতের অনেকটাই লাল হয়ে গিয়েছে। গরম চায়ের পানি পড়ার কারণে বিকেলের দিকে পুরো শরীর কাঁপুনি দিয়ে খুব জ্বর এলো ওর। তাই আয়ান ঠিক করল আজকের রাতটা ওকে এখানেই রাখবে। সন্ধ্যার অদিকে ডক্টর এলো ইভাকে দেখতে। ও তখন জ্বরের ঘোরে ঘুমে আচ্ছন্ন। ডক্টর আয়ানের দিকে তাকিয়ে বলল, ওকে তো এখন অনেক যত্ন নেওয়া দরকার, কিন্তু ও অনেক দুর্বল। খাওয়া দাওয়া ঠিকভাবে করে না মনে হয়। আর বলবেন না ডাক্তার, একদম খেতে চায় না। কত বলি কথাই শুনে না। আয়ানের মা, খাওয়া দাওয়ার দিকে একটু বেশি নজর দিবেন, আর একটু রেস্টে রাখবেন ডাক্তার। ঠিক আছে, এখন থেকে খেয়াল রাখব। আসলে ওকে জোর করে করে খাওয়াতে হয় সব সময় আয়ান। না, এরকম করলে তো হবে না। ওনাকে তো বুঝতে হবে এই সময় তো নিজের জন্য খেয়ে বাড়তিও খেতে হবে, না হলে তো পরে প্রবলেম হবে। এখন তো উনি একা না, তাই না ডাক্তার? সবাই অবাক হয়ে তাকালো ডাক্তারের দিকে। কি বলছে উনি? একা না মানে? ঠিক বুঝলাম না। ও এখন আর একা না মানে? আয়ান, কেন? আপনারা জানেন না মিসেস আয়ান তো প্রেগন্যান্ট। কি? আরিশা
ওয়াও দা ভাই, কংগ্রাচুলেশনস। ইয়ে, আমি ফুপ্পি মনি হব আরিশা। ইভার মা তো খুশিতে কেঁদেই দিল। তার পুচ্ছি ইভাটার নাকি আরেকটা পিচ্ছি হবে। ভাবতেই তার খুব কান্না পাচ্ছে। এ কান্না যে সুখের। আপনারা কি জানতেন না? ডাক্তার না, আমরা এখনই শুনলাম আয়ানের মা। ওহহ, ওনার তো অনেক দিন হয়ে গেছে। উনি তো আরো আগেই বুঝতে পারার কথা। আচ্ছা যাই হোক, এখন ওকে একটু এক্সট্রা কেয়ার নিবেন ডাক্তার, বলেও ডাক্তার চলে গেলেন। সবাই একে একে রুমে থেকে বের হয়ে গেল। আয়ান ইভার কাছে এগিয়ে গেল। ও ঘুমাচ্ছে। কি জিসপাপ লাগছে। মেয়েটা যখন শুনবে ওদের ঘরে একটা পুচকু আসবে, সারা ঘর ছোট ছোট পায়ে হাঁটবে, খেলবে, কত খুশি হবে ইভা। ভাবতেই আয়ান হেসে দিল। ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও কে ও আধবুলিতে বাবা বলে ডাকবে। অফিস থেকে ফিরলে ছোট ছোট পায়ে দৌড়ে এসে ওকে ছোট ছোট হাত দিয়ে জড়ায় ধরবে। ভাবতেই ওর যে কতটা ভালো লাগছে। এই ফিলিংসটা সত্যিই কখনো বোঝানো যায় না, শুধু মনের গভীর থেকে অনুভব করা যায়। আয়ান ইভার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওখানেই ঘুমিয়ে পড়ল। সকাল হতেই ইভার ঘুম ভেঙে গেল। ও চোখ খুঁকে উঠে বসতে গিয়েই দেখল কেউ ওর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এক হাতে ইভার হাত ধরে আছে। ইভা একটু নড়তেই আয়ান চোখ খুলে তাকাল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে? খারাপ লাগছে তোমার? ডাক্তার ডাকব? না না, ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি ইভা। ঠিক যে কতটুকু আছো সেটা তো নিজের চোখেই দেখলাম আয়ান। আমার আবার কি হলো? ইভা, এই যে মাথা ঘুরে পড়ে গেলে, হাতটাও পুড়িয়ে ফেললে। যদি খারাপ কিছু হতো আয়ান। আমার কিছুই হয়নি, একটু মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম, এইটুকুই তো। কিন্তু তুমিই তো অসুস্থ মনে হচ্ছে। চেহারার এই হাল কেন ইভা? আয়ান কিছু বলতে যাবে তার আগেই আরিশা, তনু, নিশান কেবিনে ঢুকল। তনু ইভার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে ইভু, আমাদের পুচকুটা ভালো আছে তো? পুচকু মানে? কার পুচকু? অবাক হয়ে বলল ইভা। সবাই ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে, কিন্তু কেউই কিছু বলছে না মুখে। ইভা আয়ানের দিকে তাকাল। আয়ান ও হাসছে। সবাই হাসছ কেন? আমাকে বলো না ইভা। আয়ান ইভার পাশে এসে বসল। দু হাতে ওর কাঁধে হাত রেখে বলল, আমার মিষ্টি রানীটা কি জানে এবার যে আমাদের ঘরে এবার একটা ছোট্ট পরী আসবে? ছোট ছোট পায়ে হেঁটে বেড়াবে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমাকে বাবাই বলে ডাকবে। ইভার নাক টেনে দিয়ে বলল, আর এই রাক্ষসী রানীটাকে মাম্মাম বলে ডাকবে। অন্য সময় আয়ান ইভাকে রাক্ষসী রানী বললে ইভা খুব রেগে যেত, কিন্তু আজকে ও অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল। কি বলল আয়ান? কি বলছে ও? ওর একটা ছোট্ট বাবু হবে, ও কে নিয়ে খেলবে, পুরো ঘরটা মাতিয়ে রাখবে। এসব ভাবতেই ইভার চোখ বেয়ে পানি পড়তে লাগল। সবাই এতক্ষণ ইভার দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু হঠাৎ ওর কান্নাতে সবাই অবাক হয়ে গেল। আয়ান ওর দিকে তাকিয়ে বলল, এই ইভা, কি হয়েছে? কাঁদছ কেন? ইভা আয়ানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ওর বুকে মাথা দিয়েই কেঁদে কেঁদে বলল, সত্যি আয়ান? আমাদের ঘরে একটা পরী আসবে? হুম, সত্যি তো। এটা তো খুশির খবর। কাঁদছ কেন তুমি? আয়ান। ইভা আয়ানের বাঁধন থেকে নিজেকে সরিয়ে নিয়ে চোখ মুছে সামলে নিয়ে বলল, খুশিতে। সেদিন দুপুরেই ইভাকে বাসায় নিয়ে আসা হলো।
পুরো বাড়িতে খুশির ছোঁয়া। আয়ানের মা তো এখন থেকেই নাতির জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে। ওদের সবার আলোচনা এখন একটাই, বাবু হলে কে কি করবে, কাকে কি নামে ডাকবে। ইভার এখন কোনো কাজ নেই, সারাদিন শুয়ে বসে সময় কাটাতে ভালো লাগে না। কিন্তু মা খুব সিনসিয়ার, ওকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। প্রতিদিন বিকেলে নিজ হাতে ইভার চুলে তেল দিয়ে দেয়, চুল আছড়ে দেয়, সারাক্ষণ ওর খেয়াল রাখে। ইভা মাঝে মাঝে বলে, আচ্ছা মা, তুমি তো আমাকে বাসার কোনো কাজই করতে দেও না, অন্তত নিজের কাজগুলো তো করতে দিবে নাকি? তুমি আমাকে বড্ড আলসে বানিয়ে দিচ্ছ। জানিস, যেদিন প্রথম শুনেছিলাম আমি প্রেগন্যান্ট, আমার শাশুড়ি মা সেদিন থেকে আয়ান হওয়া পর্যন্ত আমাকে কোনো কাজ করতে দেয়নি। অনেক খেয়াল রাখত আমার। আমিও ঠিক করেছিলাম আমিও আমার ছেলের বউকে কোনো কাজ করতে দিব না এই সময়ে। মা। ইভা হেসে মাকে জড়িয়ে ধরে, ভাবত কত ভাগ্য করে এমন শাশুড়ি পাওয়া যায়। সেদিন খাবার সময় বাবা ইভাকে বলল, হ্যাঁ রে মা, তোর কোনো অসুবিধে হচ্ছে না তো? ইভা খেতে খেতেই বলল, হ্যাঁ বাবা, হচ্ছে তো। সবাই খাওয়া অফ করে ওর দিকে তাকালো। এই কি অসুবিধে হচ্ছে তোমার? আগে বলবে না তুমি? আয়ান, সারাদিন তো আমি তোর সাথেই ছিলাম, কই কিছু বললি না তো? মা। হ্যাঁ ভাবিপু, আমাকেও তো বলনি। আরিশা, কি অসুবিধা হচ্ছে মা? আমাকে বল বাবা। এটাই অসুবিধে, গোমরা মুখে বলল ইভা। এইটা মানে? কোনোটা? আয়ান, মা আমাকে কোনো কাজ করতে দেয় না, আমার খুব বোরিং লাগে সারাক্ষণ শুয়ে বসে থাকতে। ইভা, ওহহ, এই কথা? আমি আরও ভাবলাম কি নাকি। আয়ান। বাবা আর কিছু বলল না। এর পরদিন অফিস থেকে ফেরার পথে এক গাদা উপন্যাসে বই নিয়ে এলো। বেশিরভাগই হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন। রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু বই ছিল। আর সেই সাথে ইভার খুব প্রিয় দুইটা বই, একটা সাতকাহন আরেকটা পথের দাবি। এই দুইটা বইই ইয়ার খুব প্রিয়। বাবা কিভাবে জানল ও নিজেও বুঝতে পারল না। বইগুলো নিয়ে ইভার রুমে গিয়ে বলল, এই নে মা, আশা করি আর বোরিং লাগবে না। থ্যাংক ইউ বাবা। ইভা। ইভা সত্যি খুব খুশি হয়েছিল। কেউ যদি কখনো গল্পের বই গিফট করে, ওর নিজেকে ওই সময় সবথেকে বেশি হ্যাপি মনে হয়। ইভার এখন সারাদিন কাটে গল্পের বই নিয়ে। শুয়ে শুয়ে কখনো বা বারান্দায় দোলনাতে বসে বসে বই পড়েই ওর দিব্যি সময় কেটে যায়। ইদানিং আয়ান খুব ব্যস্ত থাকছে। সেই সকালে বের হয়, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। কখনো এসে দেখে ইভা ঘুমিয়ে পড়েছে। আয়ানের নিজের কাছেও মাঝে মাঝে খারাপ লাগে, এই সময় ওর উচিত ইভাকে একটু বেশি সময় দেওয়া, অথচ ও দিতে পারছে না। এরকমই একদিন সকালে ইভা বিছানা গুছাচ্ছিল। হঠাৎ আয়ান রুমে ঢুকে পিছন থেকে ইভাকে জড়িয়ে ধরল। ইভা ভয় পেয়ে বলে উঠল, কে? তারপর নিজেই আবার বলল, এভাবে কেউ ভয় দেখায়? ভয় পাইয়ে দিয়েছিলে একদম। আয়ান মুখে কিছু না বলে ইভাকে কোলে তুলে নিতে নিতে বলল, তুমি এত ভারী হয়ে গেলে কিভাবে? কারণ আমি এখন আর একজনন না, দুইজন। ইভা, ওহো, এই জন্যই তো বলি, আগে ছিলে আটার বস্তা, এখন গমের বস্তা। আয়ান, কি? চোখ রাঙিয়ে দুজনই দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। আয়ান ইভাকে সোফায় বসিয়ে দিয়ে নিজে ওর পাশে বসল। যত দিন যাচ্ছে ইভার চোখে মুখে এক অন্যরকম গ্লো ছড়াচ্ছে। দিন দিন আরও বেশি মায়াবী লাগে ওকে। আয়ান একটু একটু করে ইভার দিকে এগিয়ে গেল। ইভা ঠিক বুঝতে পারল না আয়ান কি করতে চাইছে।
ও আয়ানের স্থির চোখের দিকে তাকিয়ে বুঝতে চাইছে ও কি চাইছে। ইভা কিছু বলতে যাবে তার আগেই আয়ান ঠোঁট দিয়ে ওর কথা বন্ধ করে দিল। এভাবে কতক্ষণ কেটে গেল জানা নেই ওদের। আয়ান ছেড়ে দিতেই ইভা চলে যেতে নিলে আয়ান ওর হাত ধরে একটানে নিজের বুকের উপর ফেলে দিল। কিছু না বলে হাত দিয়ে ইভার চুলগুলো সরিয়ে গলার কাছে একটা কামড় দিয়ে দিল। কামড়টা একটু বেশিই জোরে দিয়ে ফেলেছিল। ইভা শিউরে উঠে ধাক্কা দিয়ে আয়ানকে সরিয়ে দিয়ে দৌড়ে রান্নাঘরে চলে গেল। ইভাকে দেখেই ওর শাশুড়ি বলল, কিরে মা, তুই রান্নাঘরে এলি? কিছু লাগবে? না মা, এমনি। তুমি কি করছো? ইভা, তোর বাবার জন্য চা বানালাম মা। দাও, আমি গিয়ে বাবাকে দিয়ে আসছি। ইভা ইভা কাপটা হাতে নিতেই মার চোচ গেল ইভার গলায়। কিরে মা, তোর গলায় লাল হয়ে আছে কেন? মা। ইভা তাড়াতাড়ি ওড়না দিয়ে ঢেকে ফেলল। না মা, কিছু না তো। কামড়ের দাগটা হালকা বোঝা যাচ্ছিল। মা বুঝতে পেরে মুচকি হেসে বলল, দে, আমি দিয়ে আসছি তোর বাবাকে। তুই রুমে যা। ইভা আর দাঁড়াল না। মায়ের সামনে দাঁড়ানোর মতো মুখ ছিল না। আয়ানের উপর রাগ হচ্ছে খুব। কি দরকার ছিল? কি লজ্জার ব্যাপার হল? রুমে গিয়ে দেখল আয়ান রেডি হয়ে গিয়েছে অফিসে যাওয়ার জন্য। ওর সামনে গিয়ে বলল, কি করছো এটা? মা দেখে ফেলছে। কি ভাববে এখন? তো এত লজ্জা পাওয়ার কি আছে? আয়ান পাজির পা ঝাড়া কোথাকার। এত জোরে দিতে হয়? আয়ানের বুকে ঘুষি দিয়ে বলল। আয়ান ইভাকে জড়িয়ে ধরে বলল, এক্কেবারে সিল মেরে দিল আমার কি? বউটা শুধু আমার। ইভা মুচকি হেসে দুহাতে আয়ানকে জড়িয়ে ধরল। ইভা আর আরিশা বসে বসে গল্প করছিল বারান্দায়। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে গেল কেউ ও টের পেল না। কথা বলতে বলতে ইভা ফোন হাতে নিল। তখনই টাইম দেখল ইভা। রাত 10টা ছুঁই ছুঁই। এখনো আয়ান এলো না। অনেকক্ষণ থেকেই ইভা একটু পরপর ফোন হাতে নিয়ে সময় দেখছে। কিছুটা অধৈর্য এখন বুঝাই যাচ্ছে। আরিশা খেয়াল করে জিজ্ঞেস করল, অনেকক্ষণ থেকেই দেখছি বারবার ফোন হাতে নিচ্ছ। কি ব্যাপার ভাবিপু? এখনো তোর ভাইয়া এলো না? এত লেট তো করে না। 10টা বেজে গেল। সেই বিকেলে চলে আসার কথা ছিল। ইভা কিছুটা চিন্তিত দেখালো ওকে। আরে ভাবি, টেনশন নিও না, চলে আসবে। হয়তো কোনো কাজে আটকে গেছে। আরিশা, অফিস তো 5টা পর্যন্ত। প্রায় 5 ঘন্টা হয়ে গেল, এখন ও এলো না। ইভা, একটা ফোন দিয়ে দেখো না। কিছুক্ষণ ভেবে বলল আরিশা। দাঁড়া, দিচ্ছি বলেই আয়ানকে ফোন দিল। কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স পেল না। ইভা আরিশার দিকে তাকিয়ে আবার ও ফোন দিল। কয়েকবার ফোন দিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়াই পেল না। এবার ইভা আর পারল না। ওর চিন্তা হচ্ছিল খুব। আয়ান যখনই বাসা থেকে বের হয় একটা অজানা ভয় সারাক্ষণ ওকে ঘিরে রাখে। ওদের অনাগত সন্তান ওর বাবাকে পাবে তো? আয়ান ঠিকমতো বাসায় ফিরবে তো? ওর কিছু হবে না তো? আয়ান না ফেরা পর্যন্ত এই ভয়টা ওকে কুড়ে কুড়ে খায়। ও উঠে দাঁড়াল। আরিশাকে কিছু না বলেই মেইন দরজার পাশে একটা চেয়ার নিয়ে গিয়ে বসল। আয়ানের বাবা ওকে এই সময় এভাবে দরজার পাশে বসে থাকতে দেখে বলল, কিরে মা, এভাবে বসে আছিস কেন? দেখো না বাবা, ও তো এখনো আসছে না। ফোন ও ধরছে না। ইভা আয়ানের বাবা আয়ানকে ফোন দিল, কিন্তু আয়ান ফোন ধরেনি। রাত 1030। ইভা অনেক টেনশন করছে, চোখে পানি।
অনেক কষ্টে সবার সামনে নিজেকে আটকে রেখেছে। কিন্তু এই অবস্থায় এরকম টেনশন করা ঠিক না। হিতে বিপরীত হতে পারে। আয়ানের বাবা থানায় ফোন করল। হ্যালো, আমি ইন্সপেক্টর আয়ানের বাবা বলছি। ও কি থানায়? বাবা ও পাশে ঠিক কি বলল বুঝা গেল না। সবাই বাবার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বাবা বলল, বেরিয়ে গেছে। এখনো তো আসেনি বাসায়। আচ্ছা, রাখছি। আয়ান বেরিয়ে গেছে শুনেই ইভা উঠে দাঁড়ালো বসা থেকে। আয়ানের বাবা ফোন রাখতেই মা কাছে গিয়ে বলল, কি বলল? একটা মার্ডার কেস ছিল, ওখানেই গেছে বিকেলের দিকে। কিন্তু ওখানে তো এত দেরি হওয়ার কথা না বলল। আয়ান নাকি বলেছিল ওখান থেকে বাসায় চলে আসবে। ওরাও বুঝতে পারছে না এত দেরি কেন হচ্ছে। বাবা ইভা এবার কেঁদে দিল। ওর কান্না দেখে আয়ানের মা এগিয়ে আসতেই ও কিছু না বলে দৌড়ে রুমে চলে গেল। ইভা রুমে গিয়ে ফোনটা হাতে নিতেই ওয়ালপেপারে ওদের দুই জজনের একসাথে ছবি দেখে ফোনটা বুকে জড়িয়ে কেঁদে দিল। ওর ছবিটার দিকে তাকিয়ে নিজে নিজেই বলতে লাগল, রাগী বাবু, তুমি যেখানেই থাক তাড়াতাড়ি চলে আসো প্লিজ রাগী বাবু। কান্নার জন্য কথাও বলতে পারল না। একটু পর নিজে থেকেই উঠে দাঁড়াল। রাত 11:20। ইভা জায়নামাজে বসে কাঁদছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বারবার আয়ানকে ফোন দিচ্ছে। এখন বলছে ফোনটা বন্ধ। ইভা যেন চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছে। আল্লাহকে শুধু এটাই বলছে, ওর সন্তানের বাবা যেন খুব তাড়াতাড়ি চলে আসে। আয়ানের বাবা মা আয়ানের থেকেও এখন ইভাকে নিয়ে বেশি চিন্তায় পড়ে গেছে। ওকে কিভাবে সামলাবে সেটাই বুঝতে পারছে না ওনারা। ইভা ফোনটা হাতে নিয়ে দেখল 11:45। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। ইভার মনে হল সমস্ত শরীরে আবার প্রাণ ফিরে আসছে। ও তাড়াতাড়ি করে উঠে এক দৌড়ে রুম থেকে বের হতে নিলে সাইড টেবিলে রাখা কাচের গ্লাস হাতের সাথে লেগে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। ইভার তখন এত কিছু দেখার সময় নাই। সে দৌড়ে দরজা খুলতে গেলে ওর পায়ে কিছু টুকরো ঢুকে যায়। রক্ত পড়ছে, ওর সেদিকে নজর নেই। ও কোনো রকমে ড্রয়িং রুমে গিয়ে দেখে আরিশা দরজা খুলেছে, মাত্র আয়ান দরজায় দাঁড়ান। চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। আয়ানের মা কিছু বলতে যাবে তার আগেই ইভা দৌড়ে গিয়ে আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। তখনও ওর কান্না থামেনি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আয়ান ওকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। কাঁদতে কাঁদতে নাক লাল করে ফেলেছে, চোখ মুখ ফুলে গিয়েছে। আয়ানের বাবা আয়ানের মা আর আরিশাকে ইশারায় বলল যার যার রুমে চলে যেতে। আয়ান ততক্ষণও দরজায় দাঁড়ানো ছিল। সবাই চলে যেতেই আয়ান ওকে জড়িয়ে ধরে 23 পা সামনে এগিয়ে পা দিয়েই দরজাটা বন্ধ করে দিল। আয়ানের অনেক ক্লান্ত লাগছিল, পুরো শরীর যেন অবশ হয়ে আসছিল, বিছানা যেন শরীরটাকে টানছিল, কিন্তু মেয়েটা এমনভাবে জড়িয়ে রেখেছে আর বুঝাই যাচ্ছিল আয়ানের জন্য অনেকক্ষণ ধরেই চিন্তা করছিল, তাই আর ওকে সরাল না। ইভার এই অবস্থায় এরকম ককরা মমটেও ঠিক না। ডাক্তার বাবার বলেছে কোনো মানসিক চাপে যেন ও না থাকে। আয়ান ওকে কোলে তুলে নিল। ইভা দুহাতে আয়ানের গলা ধরল, কিন্তু একবারের জন্য ওর দিকে তাকায়নি বা কোনো কথা বলেনি। আয়ানের শরীরে বিন্দু পরিমাণ শক্তি ছিল না। রুমে গিয়েই ও ইভাকে নিয়েই শুয়ে পড়ল। মুখে কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে রইল। ইভা তখন ওকে দুহাতে পাশ থেকে জড়িয়ে ধরে রইল। ইভা এবার ভালো করে আয়ানের দিকে তাকাল। ও খুব ঘেমে গেছে, চোখগুলো বন্ধ, দু হাত বিছানায় ছড়িয়ে দিয়েছে। ইভা বুঝতে পারল ও ভীষণ ক্লান্ত। ফ্যানটা ছেড়ে দিল ভালো হতো।
কিন্তু এখন এই মুহূর্তে আয়ানকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। ও নিজের ওড়না দিয়ে আয়ানের ঘর্মাক্ত মুখ, গলা, চুল মুছে দিতে দিতে আয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি শুয়ে থাকো, আমি শুধু তোমার বুকে একটু মাথাটা রাখি। ইভার কথাটায় ওর কণ্ঠে এমন করুণ একটা ভাব ছিল। আয়ান চোখ খুলে ইভার দিকে তাকাল। ইভার চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আয়ান শুকনা একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে ওকে বুকে জড়িয়ে নিল। ইভাও চোখ বন্ধ করে চুপটি মেরে পড়ে রইল ওর বুকে। অনেকক্ষণ পর আয়ান কিছুটা স্বাভাবিক হল। আয়ান ইভাকে বুক থেকে সরিয়ে ইভাকে নিচে শুয়ে ওর উপরে উঠে চোখের দিকে তাকিয়ে বলল, চিন্তা হচ্ছিল না খুব? কি করব বলো, একটুও সময় পাইনি আজ। রাস্তায় এত জ্যাম ছিল আর চার্জটাও শেষ হয়ে গিয়েছিল। সরি মিষ্টি রানী, এরকম টেনশনে রাখব না আর কখনো এমন করবে না ইভা। আয়ান ভেবেছিল ইভা রাগ করবে, অনেক বকা দিবে, গাল ফুলিয়ে থাকবে, ঝগড়া করবে, বুঝতেই চাইবে না। ও যে এত সহজে মেনে যাবে বুঝতেই পারেনি। ইভা যে সবকিছুর সাথে নিজেকে এতটা মানিয়ে নিতে পেরেছে এটা ভেবেই আয়ানের খুন ভালো লাগল। আয়ান একটু হেসে ইভার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। ইভা চোখ বন্ধ করে দুহাতে ওকে জড়িয়ে ধরল। আয়ান ওর ঠোঁট উঠে যাবে তখনই ইভার পায়ের কাটা জায়গায় আয়ানের পা লাগতেই ইভা আহোহ করে উঠল। আয়ানের পায়ে কিছু লাগতেই ও তাড়াতাড়ি করে উঠে দাঁড়াল। কি হইছে পায়ে তোমার? আয়ান। ইভা কিছু বলতে যাবে তার আগেই আয়ানের চোখ গেল ইভার পায়ের কাছে। বেডশিটে কিছুটা জায়গায় রক্ত পড়ে লাল হয়ে গিয়েছে। ইভার পায়ে দুইটা কাচের টুকরা লেগে আছে। ইভার দিকে তাকিয়ে বলল, কিভাবে কাটল তোমার? এভাবে। তখন কলিং বেল আওয়াজ শুনে দৌড়ে গিয়েছিলাম, তখন হাতের সাথে গ্লাস লেগে নিচে পড়ে গেছে। কিভাবে পায়ে ঢুকছে খেয়াল করিনি। ইভা, আমাকে বলবা না তুমি? আয়ান। আয়ান খুব যত্ন নিয়ে টুকরা দুইটা বের করল। ইভা ব্যথায় আয়ানের কাঁধে মাথা দিয়ে ওর হাত খামচে ধরল। আয়ান ফার্স্ট এইডের বক্সটা এনে ব্যান্ডেজ করে দিল। টেবিলের পাশে পড়া থাকা টুকরোগুলো সরিয়ে ফেলল। ইভার পাশে এসে বসে বলল, তুমি এতক্ষণ ধরে ব্যথা পাওনি? একটু একটু, মাথা নিচু করে বলল। বলনি কেন আমাকে? একটু রেগে। এত টেনশনে ছিলাম, তাই তোমাকে কাছ থেকে সরাতে ইচ্ছে করছিল না। আস্তে করে বলল আয়ান। ধুর পাগলি, আমি তো কাছেই থাকতাম। আয়ান, তুমি ফ্রেশ হয়ে নাও। ইভা। আয়ান ফ্রেশ হতে চলে গেল। ইভা তখনও ওভানেই বসে রইল। একটু পর আয়ানের মা ভাত দিয়ে গেল। কিরে মা, পায়ে ব্যান্ডেজ কেন? মা, একটু কেটে গেছে মা। ইভা, এজন্যই তো বলি দরজার সামনে রক্ত এল কোথা থেকে। মা উঠে গিয়ে ইভাকে ওষুধ খাইয়ে দিল। আয়ান ফ্রেশ হয়ে এসে খাটে বসল। ইভা প্লেট হাতে নিয়ে বসে আছে। আয়ান ইভার হাত থেকে প্লেট নিয়ে বলল, দাও আমি খাইয়ে দিচ্ছি। থাক, আজ আমি খাইয়ে দিচ্ছি। ইভা, কেন বাবু পাখি, আমার সাথে রাগ করছো? এজন্য আমার হাতে খাবে না? আয়ান, তুমিও না। রাগ কেন করব? কি সব বলো? তুমি অনেক টায়ার্ড। রোজ তো তুমিই আমাকে খাইয়ে দাও, আজ না হয় আমি খাওয়াই দিই। এই বলে ইভা প্লেটটা নিয়ে নিল। আয়ান আজ ইভাকে যত দেখছে তত অবাক হচ্ছে। আসলেই খুব টায়ার্ড লাগছে ওর। সারাদিন এত দৌড়াদৌড়ি করতে হয়েছে, এখন ঘুমে চোখ ফেটে যাচ্ছে। বিছানাটা যেন চুম্বকের মতো টানছে ওকে। আয়ান ইভাকে খাইয়ে দিচ্ছিল। খেতে খেতেই আয়ান ইভার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। একটু পর খেতে খেতেই আয়ান ইভার কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। ইভা খেয়াল করল আয়ান ঘুমিয়ে পড়েছে। খুব মায়া লাগল ওর ঘুমন্ত আয়ানকে দেখে।
সারাদিনে অনেক ধকল গিয়েছে, খেতেও পারল না ঠিকভাবে, তার আগেই ঘুমিয়ে গেল। ঘুমাক, এখন জাগাকে ঘুমটা ভেঙ্গে যাবে। ইভা হাত বাড়িয়ে ফোনটা নিয়ে আরিশাকে ফোন দিয়ে রুমে আসতে বলল। আরিশা রুমে আসতেই বলল, একটু আমাকে পানি দিবা হাত ধোয়ার জন্য। তোমার ভাইয়াকে একটু নাড়ালেই উঠে যাবে, তাই আমিও উঠতে পারছি না। হ্যাঁ দিচ্ছি, বলেই আরিশা গিয়ে পানি নিয়ে এলো। ইভা হাত ধুয়ে আয়ানের মুখ মুছে দিল। তারপর আরিশাকে বলল, আরও কষ্ট করে একটু লাইটটা অফ করে দিবি, আর ডিম লাইটটা দিয়ে দিস। আরিশা, ঠিক আছে ভাবিপু। আরিশা ডিম লাইট জ্বালিয়ে দিয়ে দরজাটা টেনে দিয়ে আরিশা চলে গেল। ও তো পানিও খায়নি, নিজের মনেই বলল ইভা। কিছুক্ষণ কি ভেবে হাত বাড়িয়ে খাটের পাশে রাখা ছোট্ট টেবিলটা থেকে হাত বাড়িয়ে পানির বোতলটা নিল। কিন্তু এটা এখন কিভাবে খাওয়াবে? জাগালেই তো ঘুমটা ভেঙ্গে যাবে। কিছুক্ষণ ভেবে নিজেই বোতল খুলে মুখে পানি নিয়ে একটু নিচু হয়ে আয়ানের মুখটা ধরে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে ওকে পানি খাওয়ালো। এভাবে কয়েকবার অল্প অল্প পানি নিজের মুখে নিয়ে তারপর ওকে পানি খাওয়ালো। তারপর নিজের ওড়না দিয়ে আয়ানের মুখ মুছিয়ে দিল। আয়ান গুটিসুটি মেরে ইভার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে, যেন বাচ্চা একটা ছেলে। ইভা পিছনে একটা বালিশ দিয়ে হেলান দিয়ে মাথা দিয়ে অর্ধশোয়া অবস্থায় চোখ বুজল। এক হাতে আয়ানের এক হাত ধরে অন্য হাতে আয়ানের চুলে বিলি কাটতে লাগল। আয়ানকে কোল থেকে সরায়নি, কারণ সরাতে গেলেই ওর ঘুমটা ভেঙ্গে যাবে। কতটা জড়িয়ে গেছে ও আয়ানের সাথে। আয়ানের সন্তান ওর মাঝে ধীরে ধীরে বড় হচ্ছে। 2 বছর আগেও ইভা এই মানুষটাকে চিনতি না, আর এখন এই মানুষটা ছাড়া ইভা একটা মুহূর্ত ভাবতেও পারে না। একটু চোখের আড়াল হলেই কেমন যেন মনটা ছটফট করে। আয়ানকে সারাদিন পর অফিস থেকে ফেরার পর দেখলে ইভার মনে হয় যেন কত যুগ পর ওকে দেখছে। ওর ছায়াটাও আজ যেন কত চেনা, ওর প্রতিটা নিঃশ্বাস কতটা আপন। ওকে ছাড়া আর কিছু ভাবতেই পারে না, এটাই জীবন। এসব ভাবতে ভাবতে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেই ঘুমিয়ে পড়ল। আয়ানের ঘুম ভাঙতেই দেখল ও ইভার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আর ইভা বালিশে হেলান দিয়ে অর্ধশোয়া অবস্থায়ই ঘুমিয়ে আছে। এক হাতে আয়ানের হাত ধরে রেখেছে, অন্য হাত আয়ানের মাথায় ছিল। আয়ানের মনে পড়ল ইভার হাতে খেতে খেতেই ঘুমিয়ে পড়েছিল ও। প্রেগন্যান্ট অবস্থায় এরকমভাবে শোয়াটা মোটেও ঠিক না। আয়ানের নিজের উপর নিজেরই রাগ হল। ও উঠে নিজের ফোনটা নিল। ফোন এখনো অফ। ইভার ফোনটা নিয়ে দেখল ভোর 4টা। ও উঠে গিয়ে নিজের ফোন চার্জে দিল, দরজাটা লাগিয়ে দিল। তারপর ইভাকে সোজা করে শুইয়ে দিল, একটা কাঁথা দিয়ে দিল ও গায়ে। তারপর নিজেও ইভার পাশে শুয়ে পড়ল, ওকে জড়িয়ে ধরে ইভার কাঁধে মাথা দিয়ে। একটু পর ঘুমিয়ে পড়ল। চলবে পুলিশ বর, পার্ট 45+46। তসনিমা জান্নাত নোভা। আয়ানের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। ঘুম ভাঙতেই ইভার ফোনটা হাতে নিয়ে দেখল 10টা বাজে। ইভা তো এতক্ষণ ঘুমায় না, ও খুব ভোরে ঘুম থেকে উঠে। ইভাকে ডাকতে গিয়ে খেয়াল করল ওর হাত অনেক গরম। কপালে হাত দিয়ে দেখল জ্বর। ও উঠে মায়ের রুমে গেল। কিরে বাবা, কিছু বলবি? মা ইভার জ্বর এসেছে মনে হয়। আয়ান, সে কি কখন? মা, ভোর রাতে একবার ঘুম ভেঙেছিল, তখন ছিল না। সকালের দিকে মনে হয়। আয়ান, এখন কি ঘুমাচ্ছে? মা, হ্যাঁ, জাগাইনি আমি, ঘুমোক, আমি একটু পর অফিসে যাব।
ও উঠলে ওষুধ খাইয়ে দিও আয়ান। হ্যাঁ, তুই চিন্তা করিস না। ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। বলেই মা রান্নাঘরের দিকে গেলেন। আয়ান ও রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তখনও ইভা ঘুমাচ্ছে। আয়ান বের হওয়ার সময় কাঁথাটা ভালো করে ইভার গায়ে টেনে দিল। ইভার ঘুম ভাঙল মায়ের ডাকে। তখন প্রায় 11টা বাজে। গায়ে গায়ে জ্বর আছে, পাটাও আজ খুব ব্যথা করছে। তাই মা আর রুম থেকে বের হতে দেয়নি। ইভার ঘরেই নাস্তা নিয়ে এসেছে। খাইয়ে ওষুধ খাইয়ে আবার শুইয়ে দিয়েছে। শুয়ে শুয়ে বই পড়তে পড়তে কখন ঘুমের রাজ্যে হারিয়ে গেছে নিজেও বলতে পারল না। দুপুরের দিকে আয়ান একবার ফোন দিয়েছিল, কিন্তু ইভা তখন ঘুম। আজ একটু তাড়াতাড়িই চলে এসেছে অফিস থেকে। বাসায় এসেই দেখল তনু আর ঈশান এসেছে। ইভার রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। আয়ানকে দেখেই তনু বলে উঠল, কিরে বাবুর বাবা, কেমন আছিস? তনু, ভালো আছি, মুচকি হাসি দিয়ে বলল আয়ান। তনুর কথায় ইভা লজ্জা পেয়ে গেল। কিন্তু আয়ান পরক্ষণেই বলে ফেলল, তো পুচকুর ফুপ্পি আর ফুপা মশাই কেমন আছে? আয়ান, ওর কথায় সবাই হেসে দিল। রাতে খাবার টেবিলে বসে আয়ান বলল, পরশু আমরা সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। আমি ছুটি নিয়েছি। এই সময় ইভাকে নিয়ে বাড়িতে যাওয়ার কি দরকার বাবা? ওর জন্যই তো যাচ্ছি। ওর নাকি বাড়িতে যেতে ইচ্ছে করছে। আয়ান, হ্যাঁ বাবা, প্লিজ সবাই মিলে চল। না করো না, অনেক মজা হবে। ইভা, হ্যাঁ, অনেকদিন যাওয়া হয় না, একবার যাওয়া দরকার। মা, ইয়ে হহ, আমরা তাহলে কখন যাচ্ছি? আরিশা, পরশু। আয়ান তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, নিশান আরাফ ওরাও যেতে চেয়েছিল। হ্যাঁ, মেঘের তো দাদু বাড়িটা খুবই পছন্দের। ইভা বলল, ওদেরকেও বল চলে আসতে। ইভা মা নাবিলাকে ও বলিস আসতে। মা, আতিফা আর বাদ থাকবে কেন? ওরেও বলি সেখানে চলে আসতে। একসাথে যাব সবাই। তনু, ওকে, তাহলে এটাই ফাইনাল। আয়ান। কেউ আর কোনো কথা বলল না। রাতে শোয়ার পর আয়ান ইভাকে বলল, তোমার জ্বর কমছে? হ্যাঁ ইভা, তুমি সুস্থ তো? যেতে অসুবিধা হবে না তো? আয়ান, না, আমি অনেক খুশি হয়েছি জানো। কতদিন পর সবাই একসাথে যাব। আতুকেও ফোন করে বলে দিয়েছি। ওরা আমাদের এখানে চলে আসবে, নাবিলা সহ। ইভা, আমার রানীটা খুশি হইলে আমিও খুশি। আয়ান, ঈশশ্রী, কি প্রেম! ঘুমাও এখন। ইভা। আয়ান ও আর কিছু না বলে চোখ বন্ধ করে ফেলল, ইভার কাঁধে মাথা দিয়ে। এইটা এখন ওর অভ্যাস হয়ে গেছে। যতই রাগ বা ঝগড়া হোক, ইভার ঘাড়ে মুখ না গুজে, ওর হাতে হাত না রেখে ঘুমাতেই পারে না। এটাই যেন এখন ওর ঘুমের ওষুধ। আজ ওরা বাড়িতে যাবে। সকালেই নাবিলা, আতিফা, নিশান, মেঘ, আরাফ চলে এসেছে আয়ানদের বাসায়। একটু পরই ওরা রওনা দিবে। আরিশার কলেজে কাজ আছে, তাই আজ যেতে পারছে না। ও কাল আব্বু আম্মু সহ যাবে। কিছুক্ষণ পর ওরা গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। ইভার পা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। ওকে আজ বেশ সতেজ লাগছে। অনেকদিন পর আজ ইভা শাড়ি পরেছে। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আর শাড়ি পরেনি। এতদিন পর শাড়ি পরাতে একটু অন্যরকম লাগছে। এমনিতেও মেয়েটাকে শাড়িতে একদম অন্যরকম লাগে। আয়ানের এক হাত ধরে বাইরেটা দেখছিল ইভা, আর আয়ান দেখছিল ইভাকে। ওর চুলগুলো রিবন দিয়ে বাঁধা ছিল।
চুলগুলো খুলে দাও না আয়ান। আগানের কথায় চমকে গিয়ে ওর দিকে তাকালো ইভা। ইচ্ছে করছে না ইভা। আচ্ছা তাহলে থাক আয়ান। রাগ করলে? ইভা। পাগল হলে? এটাতে রাগ করার কি আছে আয়ান? কতদিন পর আমরা একসাথে সবাই যাচ্ছি আরাফ। আমার কিন্তু দারুণ লাগছে তনু। আমারও মেঘ। সামনের বার আবার যখন আসব তখন আমাদের কোলে একটা পুচকু থাকবে, আমার এটা ভেবে অনেক ভালো লাগছে আয়ান। ওই পুচকুটা এখনো আমাদের সাথেই যাচ্ছে ইভা। ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম। আয়ান। কথায় কথায় নিশান বলে উঠল। আচ্ছা কেমন যেন জমছে না। আপনারা সবাই মিলে গান ধরেন না? হ্যাঁ ভাইয়া এইটা একটা ভালো কথা বলছেন। এই গান গাও ইভা। আয়ান কিছুক্ষণ উভার দিকে তাকিয়ে রইল। তারপর শুরু করল। কোনো পাগলে পাইছিল। করছি শখের শাদি। ক্ষমতার যেমন তেমন। ভাবে শাহজাদি। ইভা কনুই দিয়ে আয়ানের কোমরে গুঁতো দিল। এইটুক গাইতেই আরাফ আর নিশান ওর সাথে গলা মিলিয়ে গেয়ে উঠল একসাথে। আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। আয়ান এবার ইভার দিকে আঙ্গুল দেখিয়ে বলল। সকাল বিকাল রাত দুপুরে বউয়ে দেয় ঠেলা। কয় বউ পুষার মুরদ নাই তো। বিয়া করছস কেলা। ইভা এবার ওর হাতে জোরে চিমটি কাটল। আয়ান ব্যথা পেয়ে আহহ করে উঠল। কিন্তু ওর বন্ধুদের গানের আওয়াজে ওর ব্যথার আওয়াজ চাপা পড়ে রইল। আয়ান ইভার দিকে তাকাতেই ইভা বলল, একদম ঠিক আছে। আয়ান ফিসিফিস করে বলল, মাইনিকার চিপায় পড়ছি। কি বললা তুমি? রাগী চোখে তাকালো ইভা। আয়ান ইভাকে দুহাতে জড়িয়ে নিয়ে বলল, বাবু পাখি কই কিছু বলিনি তো। আয়ান এবার বন্ধুদের সাথে গলা মেলাল। মাইয়া আমার চিজ একখান। যেমন ফিল্মের নায়িকা মাধুরী, ঐশ্বরিয়া, কাজল রে কয়। অফ যা। পোলায় আমার শিক্ষিত। পড়ে 10 ক্লাসের উপরে। হাত খরচা না দিল। ইংলিশে গাইল পারে। মনে মনে কই আমি। গাইলের আর হুনছস কি আমাগো গাইল হুনলে পড়লে। খারাইব মুর্দাবি। আমি হালা কলুর বলদ। খাইটটা জীবন পার। আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। ওদের গান শুনে সবাই হাসতে হাসতে শেষ। মেঘ আয়ানকে বলল, আয়ান ভাইয়া আপনার কণ্ঠে কিন্তু ঢাকাইয়া ভাষাটা সুন্দর লাগে অনেক। ইভা আয়ানের দিকে তাকাই বলক, তুমি পারো ঢাকাইয়া ভাষা? আব্বে আবার জিগায়। আয়ান। আমরা ভাবি সব ভাষা পারি আরাফ। চিটাইন্দা থেকে শুরু করে নোয়াখাইল্লা সবই পারি, ড্রাইভ করতে করতে বলল সাইফ। ইভার ক্লান্ত লাগছিল। ও আর কিছু বলল না। ও আয়ানের কাঁধে মাথা দিয়ে সবার কথা শুনছিল। হঠাৎই উঠে বসল। একটু বসে আবার আয়ানের কাঁধে মাথা রাখল। আয়ান গল্পে মশগুল থাকলেও ব্যাপারটা খেয়াল করল। কি হইছে ইভা? আয়ান। কিছু না ইভা। খারাপ লাগছে? আয়ান। মাথা ব্যথা করছে। আমি একটু ঘুমাবো ইভা। আয়ান ওকে নিজের বুকের উপর নিয়ে দুহাতে ধরে রাখল। চোখ বন্ধ করে ঘুমাও। ভালো লাগবে আয়ান। ইভা চোখ বন্ধ করতেই অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আয়ান খুব সাবধানে ওকে ধরে রেখেছে যেন ঘুম ভেঙ্গে না যায়। সাইফকে বলল, আস্তে আস্তে ড্রাইভ কর। ইভা ঘুনাচ্ছে। আর গ্রামের রাস্তা। বেশি ঝাঁকি যেন না লাগে। সময় নিয়ে চালা। প্রবলেম নাই আয়ান। বাড়িতে পৌঁছাতেই ইভার ঘুম ভাঙল।
আয়ান খুব সাবধানে ওকে ধরে ধরে গাড়ি থেকে নামালো। সবাই তো ওদের দেখে ভীষণ খুশি। সবাই ইভাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু এতটা জার্নি করে এই অবস্থায় ইভা অনেক টায়ার্ড ছিল। তাই দাদাভাই বলল, এখন ওকে একটু রেস্ট নিতে দে। দাদুভাই তুই ওকে ঘরে নিয়ে যা। আয়ান ইভাকে রুমে নিতেই ইভা শুয়ে পড়ল। খারাপ লাগছে? আয়ান: অনেকক্ষণ বসেছিলাম তো, অনেক খারাপ লাগছে। ইভা: বাবার কথা শোনাই উচিত ছিল মনে হয়। এই অবস্থায় তোমাকে আনা ঠিক হয়নি। আয়ান: ইভা কিছু না বলে চোখ বন্ধ করে শুয়ে রইল। পরদিন আয়ানের বাবা মা আরিশা আসলো। সবাই মিলে ইভার খুব খেয়াল রাখছে। একটু পর পর এসে জিজ্ঞেস করছে ওর কি খেতে ইচ্ছে করছে। বলা মাত্রই সবাই রেডি করে আনছে। ইভা আর অনাগত বাবুটা নিয়েই সবাই ব্যস্ত। তোমরা সবাই মিলে আমাকে তো মাথায় করে রেখেছ। আমি এতটাও অসুস্থ না ইভা। এই অবস্থায় যত্ন এই রাখতে হয়। আর তো বেশি দিন নেই বড় কাকি। এতদিন ইভা খুব খুশি ছিল। ওর ভিতর ছোট্ট একটা অস্তিত্ব একটু একটু করে বড় হচ্ছে, হাত পা ছুঁড়ে নিজের জানান দিচ্ছে। কিন্তু এখন সময় ঘনিয়ে এসেছে। এখন ওর মাঝে ভালো লাগার পাশাপাশি ভয় লাগছে। সব কিছু ঠিকমতো হবে তো? ও সারাক্ষণ ভয় থাকে। বেবিটা সুস্থ হবে তো? কাল আয়ানের ছুটি শেষ। তাই আজ রাতে সবাই মিলে বসে আড্ডা দিতে গেল। প্রথমে ইভা বলেছিল ছাদে যেতে, কিন্তু ওর যেই অবস্থা তাই আয়ান ওকে ছাদে উঠতে দিল না। ওদের ঘরেই আড্ডা চলল। ইভা তনু আর রিশার পাশে বসেছিল। আয়ান ছিল সাইফের পাশে। আয়ান অনেকক্ষণ ধরেই খেয়াল করল ইভা কি নিয়ে যেন ভাবছে। ওর মুখে চিন্তার ছাপ। ইদানিং ইভা কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। আগের মতো হাসি খুশি নেই। অনেকবার জানতে চেয়েও ইভা কিছুই বলেনি। প্রতিবার কথা ঘুরিয়ে ফেলেছে। এখন ওকে এভাবে চিন্তিত রাখা যাবে না। ওর মন ভালো করতে হবে। আয়ান ইভার দিকে তাকাতেই ওর চোখ আটকে গেল ওর দিকে। এই কয়েক মাসে ইভা অনেক চেঞ্জ হয়েছে। ওর গলার দিকইয়া অনেক কালো হয়ে গিয়েছে। প্রথম দিকে ওর চোখে মুখে অন্যরকম একটা উজ্জ্বলতা ছিল, কিন্তু এখন ওর মুখ শুকিয়ে গিয়েছে। দেখলেই কেমন যেন মায়া লাগে। হাতে পায়ে একটু একটু পানি জমেছে। কিন্তু মুখে সেই মুচকি হাসির লেশ, যেটা দেখেই ওর প্রেমে প্রেমাতাল হয়ে গিয়েছিল আয়ান। কি দেখো এত মন দিয়ে? 2 বছর হয়ে গিয়েছে, এখনো দেখা শেষ হয়নি নাকি দেবরজি? রিশার কথায় আয়ান চোখ সরিয়ে নিল। রিশা ইভাকে একটু হালকা করে ধাক্কা দিয়ে বলল, কি গো ইভা, কি জাদু করলা আমার সোজা সাজা দেবরটাকে? ওর কথায় সবাই হেসে দিল। আর বইল না, ভাবি কি জাদু যে করছে। 2 বছর পার হয়ে গেছে, এখনো জাদুর রেশ কাটে নাই। আয়ান: ইসোস আসছে। মুখ ভেঙ্গাল ইভা। আয়ানের কথায় হাসির ঢেউ উঠল। কি ভাবতেছিলা দা ভাই, একটু বলো না, আমরাও শুনি। আরিশা: ভাবতেছে আর কি, আমার বউ আমার পাশে না বসে ওই 2 হারামির মধ্যে বইসা আছে কেন? তন্ময়: তুমি একদম চুপ। চোখ রাঙ্গাল রিশা। আমি তো চুপই থাকি। তন্ময় এমনভাবে কথাটা বলল, ওর মুখের ভঙ্গিতে সবাই না হেসে পারল না। রিশা নিজেও হেসে দিল। আয়ান গানে গানে বলে উঠল, নিশি রাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু তোমার ভালোবাসা আমায় ছুঁয়েছে, একটু কাছে তুমি আসো না। ইভা উঠে এসে আয়ানের কাছে গেল। আয়ান ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার পাশে বসো না। ইভা আয়ানের কোলে গিয়ে বসে পড়ল।
মনের কথা বলবো তোমায়, সময় এসেছে। বাহ, দারুণ নাবিলা, এরকম বউই তো চাই, যারে পাশে বসতে বললে কোলে এসে বসবে। সাইফ। সবাই হেসে দিল। ইভা লজ্জা পেয়ে উঠে যেতেই আয়ান ওকে ধরে পাশে বসালো। ভাবিজি, তুমি একটা গান গাও না। আরাফ। হ্যাঁ। ইভা, ভাবি তুমি গাও, অনেক দিন আগে তোমার গান শুনেছিলাম। আয়ান তো প্রায়ই গায়, তুমি তো গাও না। ঈশান। সবার অনুরোধে ইভা আয়ানের দিকে তাকালো। আয়ান ওকে ইশারায় গাইতে বলল। ইভা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গাওয়া শুরু করল। যদি পরানটারে রাখিস রেখে তোর পরাণের ছায়াতে, আমি ভাসতে পারি তোরই সাথে, মরণ খেয়ায় একসাথে, পড়তে পারি তুষের মতো, তোর প্রেমেরই কারণে, উড়তে পারি ছায়ার মতো, তোর প্রেমেরই কারণে, যদি পরানটারে রাখিস রেখে তোর পরাণের ছায়াতে, আমি ভাসতে পারি তোরই সাথে, মরণ খেয়ায় একসাথে। আয়ান অবাক হয়ে ইভার দিকে তাকালো। মেয়েটা এত দরদ নিয়ে গাইছে। রাতের নিস্তব্ধতায় মুহূর্তেই হাসিখুশি আড্ডাটা চুপ হয়ে গেল। ওর দরদ মাখা কণ্ঠে গাওয়া লাইনগুলো সবার মনে কোথায় গিয়ে যেন আঘাত করছে সবাইকে। সবাই মাথা নিচু করে ওর গান শুনছে। শুধু আয়ান অবাক হয়ে ইভার দিকে তাকিয়ে আছে। ওর প্রতিটা কথা যেন আয়ানের কানে বাজছে। ইভা চোখ বন্ধ করে গাইছে। ওর দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আর আয়ান ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে আছে। ইভা একমনে তখনও গেয়েই যাচ্ছে। রইতে পারি বন্দী হয়ে যন্ত্রণারী প্রাচীরে, দিতে পারি বিষের থালা, নিমিষেই উজাড় করে, যদি পরানটারে রাখিস রেখে তোর পরাণের ছায়াতে, আমি ভাসতে পারি তোরই সাথে, মরণ খেয়ায় একসাথে, যদি পরানটারে রাখিস রেখে তোর পরাণের ছায়াতে। গান গেয়ে ও চোখ খুলতেই দেখল সবাই চুপ হয়ে গিয়েছে। সবার মুখেই কেমন যেন বিষাদের ছাপ। ইভা আয়ানের দিকে তাকাতেই দেখল আয়ানের চোখে পানি। অনেক কষ্টে আয়ান পানিটা ধরে রেখেছে। ইভা এই প্রথম আয়ানের চোখে পানি দেখল। কি হয়েছে তোমার ইভা? আমাকে বলো, আয়ান। হঠাৎ ইভা আয়ানকে জড়িয়ে কেঁদে কেঁদে বলে উঠল, আমাদের বাবুটা ঠিকমতো হবে তো রাগী বাবু? কোনো অসুবিধে হবে না তো? সবার এই খুশিটা থাকবে তো শেষ পর্যন্ত? ওর কথায় মুহূর্তেই সবাই চুপ হয়ে গেল। কি বলবে ওকে? সবাই নিঃশব্দে উঠে গেল। আয়ান ওর চোখের পানিটা আর আটকে রাখতে পারল না। ইভাকে ধরেই কেঁদে দিল। ইভাকে ছাড়া আয়ান কিছু ভাবতেই পারে না। এতদিন ও খুব খুশি ছিল ওদের ভালোবাসার অংশ হয়ে আরও একজন ওদের মাঝে আসছে, কিন্তু এখন ইভার কথাটা শুনে ওর ভিতরে তোলপাড় শুরু হল। ওদের কিছু হবে না তো? পরক্ষণেই নিজেকে বুঝালো, কি সব ভাবছি আমি। আমি থাকতে ওদের কিচ্ছু হবে না। ইভাকে ছেড়ে দিয়ে ওর কোলে মাথা দিয়ে বলল, একটু চুলগুলা টেনে দিবা? ইভাও যেন খুব সহজ হয়ে গেল। একটু আগের কথাটা দুজনই ভুলে গিয়ে স্বাভাবিক হয়ে গেল। পরদিন সবার থেকে বিদায় নিয়ে ওরা চলে আসল। এভাবেই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল। আয়ান সকালে বের হয়, বিকালে আসে। ইভার সারাদিন কাটে মা আর আরিশার সাথে গল্প করে। কখনো বা গল্পের বইয়ের মাঝে ডুবে থাকে। সবাই সারাক্ষণ ইভাকে হাসিখুশি রাখার চেষ্টাও থাকে। আয়ান ও যতটা পারে সময় দেয়। ওর মন ভালো রাখার চেষ্টা করে। দিন যত কাছে আসছে পুচকুটার জন্য সবাই টুকটাক কেনাকাটা শুরু করেছে। সেদিন আয়ান একটা দোলনা নিয়ে এসেছে। আয়ানের বাবা পুতুল কিনে এনেছে।
তা দেখে আয়ানের মা গিয়ে পরের দিন ছোট ছোট বল কিনে এনেছে। এগুলাও দেখে ইভা মুচকি মুচকি হাসে। আয়ান এখন প্রতিদিন অফিসে যাওয়ার আগে অফিস থেকে এসে ইভার পেটে কান লাগিয়ে বাবুর সাথে কথা বলে। ওর পাগলামি দেখে ইভা তো হাসতে হাসতে শেষ। ওর মনটাই ভালো হয়ে যায়। যে এখনো আসেনি তাকে নিয়ে সবাই কত খুশি, আর যখন সে আসবে তখন সবাই যে কতটা বেশি খুশি হবে এটা ভাবতেই ইভার মনটা অন্যরকম ছুঁয়ে যায়। সেদিন বিকেলে আয়ান অফিস থেকে গেরার পর দেখল রুমে ইভা নেই। তারপর মা আর আরিশাকে জিজ্ঞেস করিল ইভা কোথায়, কিন্তু ওরা কেউ বলতে পারল না। সবাই মিলে পুরা বাড়িতে খুঁজল কিন্তু ইভা কোথাও নেই। ফোনটাও রুমে পড়ে আছে। হঠাৎ আয়ানের কি মনে পড়তেই ছুটে যায় বাগানে। গিয়ে দেখে দোলনায় বসেই ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমন্ত নিষ্পাপ মুখটা দেখে আয়ানের সমস্ত রাগ পানি হয়ে গেল। চুলগুলো মুখের সামনে এসে কিছুটা মুখ ঢেকে রেখেছে। আয়ান চুলগুলো সরিয়ে কানে গুজে দেয়। এক দৃষ্টিতে ওকে দেখতে থাকে। মনে মিনে বলে, না, এই ওয়াগলিটা নিয়ে আর পারা গেল না। এই পিচ্ছি কবে যে বড় হবে। আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় ইভার বন্ধ চোখের উপর। আয়ানের ছোঁয়া পেয়ে ইভার ঘুম ভেঙে যায়। কখন আসলা তুমি? ইভা, একটু আগে। তুমি এই অবস্থায় একা একা এখানে এসেছ কেন? যদি পড়ে যেতে। তোমাকে না মানা করেছি বিছানা থেকে নামবা না। কিছু লাগলে মা আরিশাকে বলবে, রেগে বলল আয়ান। বকছ কেন? ইভা, না, বকবে না। তুমি কি আমার কোনো কথাই শুনবে না? আয়ান, বারে, আমি তোমার কোনো কথা শুনি নাই আবার। ইভা, তুমি আমার কোনো কথা শুনো সেইটা বল। এই যে এতবার মানা করছি হাঁটাহাঁটি না করতে, এত শুয়ে থাকতে, আর তুমি কি করলা? একা একা কাউকে না বলে এখানে এসে বসে আছো। আয়ান, রুমে শুয়ে থাকতে ভালো লাগে না সারাক্ষণ। ইভা, তো মা ছিল, আরিশা ছিল, ওদের ডেকে গল্প করতা। আমি আসলে আমাকে বলতে আমি নিয়ে আসতাম এখানে। একা একা আসলে কেন? আর কখনো আসবে না এভাবে। আয়ান। ইভা চুয়ো থেকে বলল, এত কেন ভালোবাসো আমাকে? ওর কথাটায় আয়ানের রাগগুলো পুরোপুরি চলে গেল। ও ইভাকে আস্তে করে ধরে দোলনা থেকে নামিয়ে বলল, আর কাকে ভালোবাসব বল তো পাগলি, তোকে ছাড়া। তুই তো আমার সব। কিভাবে বুঝাবো তোকে? তারপর জোরে গেয়ে উঠল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল। ইভা আর কিছু বলল না। আয়ান ওকে রুমে নিয়ে গেল। খাটে বসিয়ে ওর পাশে বসে ওর দিকে তাকাতেই ইভা বলল, কি দেখো? ভাবছি। আয়ান, কি? ইভা, ভাবছি আমার বউটাই তো পিচ্ছি। সে আবার আরেকটা পিচ্ছি কিভাবে সামলাবে? আয়ান, কেন? তুমি আছো কি করতে? ইভা, সেটাই তো, এক পিচ্ছি নিয়েই পারি না, আরেকটা কিভাবে সামাল দিব? আয়ান, শুনো, বাবু হলেও আমার ভাগে কম পড়া যাবে না। আমাকে বুকে জড়িয়ে ঘুমাতে হবে, অফিস যাওয়ার সময় জড়িয়ে ধরতে হবে, রাতে ঘুমাতে গেলে আমি মাঝে শুব, মাঝে মাঝে আমাকে কোলে নিতে হবে। আদুরে গলায় বলল ইভা। তোমাকে কোলে নিলে বাবুকে কে নিবে? আয়ান, কেন? তুমি আমাকে কোলে নিবে আর আমি বাবুকে নিব, হেসে বলল ইভা। নিজের বাবুরেও এত হিংসা? আয়ান, হুম। ইভা, জো হুকুম মহারানী। বিকে ইভার নাকটা টেনে দিল। তখনই ইভার চোখ গেল আয়ানের বা হাতে। কনুই থেকে লম্বা একটা দাগ কিছুর সাথে কেটে গেছে মনে হয়। রক্ত জমাট বেঁধে আছে। একটু গভীরভাবেই কেটেছে। দেখে মনে হচ্ছে খুব ধারালো কিছুর সাথে জোরে পোঁচ লেগেছে আর অনেক ব্লিডিং হয়েছে।
এই তোমার হাতে কি হইছে? ইভা। আয়ান হাতটা সরিয়ে নিতে নিতে বলল, তেমন কিছু না। আমি স্পষ্ট দেখলাম। দেখু হাতটা, ইভা। ইভা জোর করে আয়ানের হাতটা ধরে কাটা জায়গাটা দেখল। মিনে হিচ্ছে কিছুক্ষণ আগে রক্ত পড়া বন্ধ হয়েছে। আয়ানের দিকে তাকিয়ে বলল, কিভাবে কাটল? কাচের টেবিলের সাথে লেগে কেটে গেছে। আয়ান, তুমি কি আমাকে বোকা পাইছ? ইভা। আয়ান ইভার দিকে তাকিয়ে বলল, এগুলা সামান্য ব্যাপার। এসব নিয়ে টেনশন করতে হবে না। আমার যে প্রফেশন একটু আধটু কাটতেই পারে। এতে ভয় পেলে হয় পাগলি। কিচ্ছু হয়নি আমার। তোমার হাজবেন্ড এতটাও দুর্বল না, এইটুকুতেই কিছু হবে। তুমি বসো, আমি চেঞ্জ করে আসছি। বলেই ফ্রেশ হতে চলে গেল। ইভা আরিশাকে ফোন দিয়ে ফার্স্ট এইডের বক্সটা দিয়ে যেতে বলল রুমে। তখনই আয়ানের ফোনে একটা মেসেজ আসলো। ইভা কিছুক্ষণ ভেবে ফোনরা হাতে নিয়ে মেসেজটা ওপেন করল। অনভালোকর জিআইওয়াই যদি নিজের জীবনা মূল্যবান কিছু হারিয়ে ফেলেন তাহলে সেটা বোকামের কা নয় কি? আমরাও ভালো থাকি, আমাদের মোটো আপনিও ভালো থাকেন। আপনার মোটো ক্রনো শুধু শুধু আমাদের মধ্যে ঢুকে নিজেকে জড়িয়ে খাল কেট কুমির অ্যাঙ্কন ইন্সপেক্টর আয়নিকনো সময় 100 সোবা ভালো কর জিআইওয়াই কিনো নিজ কাচের মানুষগুলোক কষ্ট দিবিন। আপনার ভালো লাগবি আপনার ওয়াইফ এটু অল্প বয়স সাদা সারি প ঘুরবি আপনার শুনতেন ওনাট হুই জেবস উময় থাকতে ভেবে চিনতে কাই করবেন প হয়টি আর সুযোগ পাবেন না। মেসেজটা পড়ে ইভা স্তব্ধ হয়ে গেল। ও বুঝতে পারছে না ও কি করবে। ওর ঠিক কি করা উচিত এখন। পুরো দুনিয়াটা যেন ওলট পালট হয়ে গেছে। আরিশা এসে বক্স দিয়ে যায়। সেদিকে খেয়াল নেই ইভার, ও তখনও মেসেজটার কথা ভাবছে। আয়ান কখনো ওর জবের ব্যাপারে ইভাকে কিছু বলেনি। কিন্তু মেসেজটা পড়ে মন এহ হচ্ছে আয়ান খুব ক্ষমতাশীল কারো বিপক্ষে দাঁড়িয়েছে, যার ফল খুব ভয়াবহ হতে পারে। এমনকি লাইফ রিস্কও আছে। আয়ানের সততাই ইভাকে আয়ানের প্রতি দুর্বল করেছিল। আয়ানকে ইভা অনেক রেসপেক্ট করে ওর এই সততার জন্যই। কিন্তু আজ কেন যেন ইভার মনে হচ্ছে ওর এই সততাই যদি আমাদের এই সংসারটাকে ভেঙে দেয়, আয়ানকে আমার কাছ থেকে কেড়ে নেয়, আমি কি নিয়ে বাঁচব? আর ভাবতে পারে না ইভা। ওর ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। আয়ান ফ্রেশ হয়ে এসে দেখল ইভা ওখানেই বসে আছে। কি নিয়ে খুব চিন্তিত। আয়ান ওর পাশে গিয়ে বসল। ইভার সেদিকে কোনো খেয়াল নেই। আয়ান ইভাকে ডাকল। ইভা নিশ্চুপ হয়ে বসে রইল। আয়ান ইভার কাঁধে হাত রাখল। ইভা একবার ফিরেও তাকাল না। আয়ান এবার খুব জোরে ওকে ঝাঁকি দিল, এই ইভা। হ্যাঁ, ঝাঁকি খেয়ে কিছুটা ভয় পেয়ে যায় ইভা। কি হইছে তোমার? এমন কেন লাগছে তোমাকে দেখতে? খারাপ লাগছে তোমার? আয়ান। কিছু না, ইভা। কিছু না বললেও ইভা কেমন যেন চুপ হয়ে গেল। একটু আগেও মেয়েটা অন্যরকম ছিল। এত অল্প সময়ে কি হয়ে গেল মেয়েটার? আয়ানের মাথায় আসছে না। ইভার দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। ইভা স্থিরভাবে ওর দিকে তাকিয়ে আসে। এই চাহনি আগে কখনো দেখেনি আয়ান। আমাদের সন্তান ওর বাবাকে দেখতে পাবে তো আয়ান? ইভা। চমকে উঠল আয়ান। ইভা প্রতিটা শব্দ আলাদা আলাদাভাবে উচ্চারণ করেছে। এভাবে কখনো ইভা কথা বলেনি। ওর বলা প্রতিটা শব্দ আয়ানের কানে বাজছে এখনো। কি বলছে ও? এবং তখনই ইভার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে দেখল আয়ান। কিন্তু আয়ান কিছুই বলতে পারল না। ও স্থির হয়ে ওভাবেই বসে রইল। এই রকম একটা কথার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। কি উত্তর দিবে আয়ান ইভাকে?
এই রকম একটা পরিস্থিতি? কি বলা উচিত তোর? চলবে।